উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। উত্তরের 4 জেলার নিচু এলাকা প্লাবিত, দুর্ভোগে লাখো মানুষ। বারবার বন্যায় ভারতের সহযোগিতার অভাবকে দুষছেন বিশেষজ্ঞ। হামলার মুখে পালিয়ে কক্সবাজারে মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্য, ফেরত পাঠানো হলো 123 জনকে। কারাভোগ শেষে ফিরলেন 85 বাংলাদেশি। এবং সার্ভার জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউসে স্থবিরতা, প্রতিদিন অন্তত 4 কোটি টাকার ক্ষতি। আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থার দাবি বিজিএমইএর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি। প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, নদী শাসনের অভাবে প্রতি বছরই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে লাখো মানুষকে। আর অধিকার কর্মীদের মতে বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই তিস্তা উত্তরের মানুষের অভিশাপে পরিণত হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উজানের ঢল আর টানা বর্ষণে ভয়ঙ্কর রূপ উত্তরের তিস্তার। শনিবার মধ্যরাত থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারেজের 44টি জলকাপাট। পানির ঢলে তলিয়ে গেছে রংপুরের 4 জেলা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল। হাজারেরও বেশি ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর পানি। শুধু রান্নার কষ্টই বাড়েনি, বিপাকে পড়তে হয়েছে গবাদি পশু ও ফসলি জমি নিয়েও। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়ে রান্না করছেন যৌথভাবে। 4 জেলার কয়েকশো কিলোমিটার এলাকা এখন পানিতে ভাসছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আমন, বাদাম সহ বিভিন্ন ফসল। পানির মধ্যে থেকে আমরা এখন যে এইখানি বেলা হয়েছে, আমরা অনাদারি আছি। দিঘির পারে কোনো রান্না বান্না করে খাইছেন, আমরা কোনো পাইছি না। আমার কোনো ফ্যামিলি মেম্বারে একটাও করে না, ওরা মারিংকানি করে খাইতেই থাকে। কৃষিকাজ তারা ঠিক মতন আবাদ সুবাদ করতে পারতেছে না পানির জন্য। এদিকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই চরম ঝুঁকিপূর্ণ। ফলে দীর্ঘ সময় টেকসই সমাধান না নেয় প্রতি বছর উত্তরের 5 জেলায় ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকারও বেশি। অধিকার কর্মীরা বলছেন, চীন ভারতের দ্বৈরথে আটকে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এখনই, সেটিও নিজস্ব ব্যবস্থাপনায়। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বলতেছেন সামাজিক বিনিয়োগের কথা, এখানে তিস্তা পরে 2 কোটি মানুষ ছিল। যদি বন্ড ছাড়া হয়, যদি অর্থ চাওয়া হয়, 2 কোটি মানুষই কিন্তু এই অর্থ যোগান দিতে প্রস্তুত। তা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু ভারতের অপেক্ষায় ঝুলিয়ে রাখা যাবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধির হার দ্রুতই কমে আসবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে সাতক্ষীরার বেতনা নদীর বেড়ি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় সদর ও তালা উপজেলার 10টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। বাঁধ মেরামত হলেও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এখনও তলিয়ে আছে এসব এলাকা। পরে টানা বৃষ্টিতে বাড়ে পানির উচ্চতা, এতে চরম দুর্ভোগে এসব এলাকার 25,000 পরিবার। মৎস্য ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 600 কোটি টাকা। সাতক্ষীরার সদর ও তালা উপজেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। 12 দিন ধরে পানিতে তলিয়ে আছে সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রাম। একই চিত্র সদর ও তালা উপজেলার 10টি ইউনিয়নের। গত 15 সেপ্টেম্বর রাতে সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। স্থানীয়দের সহায়তায় 12 দিনের মাথায় 27 সেপ্টেম্বর বাঁধটির মেরামত শেষ করে পানি উন্নয়ন বোর্ড। তবে নিচু এলাকায় আটকে থাকে পানি। পরবর্তীতে গত সপ্তাহে টানা 4 দিনের বৃষ্টিতে সেসব এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এদিকে পানিতে তলিয়ে আছে রোপা আমন, আউশ ও শাকসবজির 452 হেক্টর ক্ষেত। ভেসে গেছে 6,000 চিংড়ি ঘের ও 1,500 পুকুর। 2 উপজেলায় পানিবন্দী অন্তত 25,000 পরিবারের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বেতনা ও মরিচচাপ নদী খনন প্রকল্পের কাজ 2025 সালের জুনে শেষ হলে এসব এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট দফতর জানিয়েছে 12 দিনের জলাবদ্ধতায় মৎস্য খাতের আর্থিক ক্ষতি 600 কোটি টাকা, কৃষিতে ক্ষতি হয়েছে 10 কোটি টাকা।
465 কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার বেতনা ও মরিচচাপ নদী খনন প্রকল্প চলমান থাকলেও তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রতি বছরের ভাঙন আর জলাবদ্ধতায় ভেঙে পড়ছে গ্রামীণ অর্থনীতি, সেই সাথে লাখো মানুষের স্বপ্ন। তাই এসব সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। সাতক্ষীরার তালা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। প্রশাসনে এখনও শেখ হাসিনা সরকারের অনেক দোসর রয়েছেন এবং তারা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় রিজভী আরও বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তবে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে দেশটির জন্য ভালো হবে না। এর আগে গণ অভ্যুত্থানে নিহত 3 জনের পরিবারের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেয়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায়, তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না। বাংলার সময় আরও থাকছে। হাওড়ে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না বাড়ি। বজ্রপাতে সিলেট সুনামগঞ্জে 6 জনের মৃত্যু। থামছে না স্বজনদের আহাজারি। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। একই সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠানো হলো সংখ্যাতে পালিয়ে আসা 123 বিজিপি ও সেনা সদস্যকে। কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে দুদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়ে 10 মাস কারাবন্দী ছিলেন মিয়ানমারে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ছেলে দেশে ফিরছে। তাই নরসিংদী থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় এসেছেন মা হারুনা বেগম। একমাত্র ছেলে শহীদ আফ্রিদিকে ফিরে পাওয়ার অপেক্ষা তার। আমি মাটি তো না, আকাশও না, কি এর মধ্যে থাকছি এটা আল্লাহ জানে। অনেকদিন পরে একটা চিঠি ফেরাইছি, চিঠির মাধ্যমে আমি জানতে পারি সে মিয়ানমারের জেলখানায় আছে। মিয়ানমারে কারাভোগ শেষে রোববার সকাল 9টায় বিশেষ টাকবুটে করে 85 বাংলাদেশি ফেরেন কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে। এরপর তাদের রাখা হয় প্রশাসনের স্থাপন করা প্যান্ডেলে। স্বজনদের দাবি, দালাল চক্রের খপ্পরে পড়ে সাগরপথে রওনা হয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। পরে দিতে হয় মোটা অঙ্কের টাকা। তারপরও তারা ধরা পড়েন। 1,30,000 টাকা দেওয়া হয়েছে। এখন দেওয়ার পরে এরা অনেক ওদেরকে ছাড়ে নাই, বলছে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করার লেগে। আইন প্রশাসনের কাছে আবদার যাতে দালাল করে দইরা শাস্তি দেওয়ার মূল ব্যবস্থা করে। এদিকে সকাল 8টার দিকে 5টি বাসে করে টেকনাফের ধমধমিয়া থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে আনা হয় গত 3 মাস আগে মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে আসা সেনা ও বিজিপির 123 জন সদস্যকে। যাচাই বাছাই শেষে দুপুরে দুদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে চলে হস্তান্তর কার্যক্রম। 123 জন বিজিপি ও সেনা সদস্যকে তুলে দেওয়া হয় টাকবুটে, আর 85 বাংলাদেশিকে হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে। আনার জন্য অনেক চেষ্টা করছি, থানায় আমরা ওদের বায়োডাটা জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদেরকে বিজিবি মাধ্যমে তাদেরকে আমরা ফেরত পেয়েছি। দীর্ঘ 10 মাস পরে আজকে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে ফেরত দিচ্ছেন। বিজিবি জানায় গত 8 মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মোট 875 জনকে ফেরত পাঠানো হয়েছে, আর মিয়ানমারে কারাভোগ শেষে 303 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার ধীর গতিতে প্রায়ই স্থবির হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। গত 1 সপ্তাহের সার্ভার জটিলতায় প্রতিদিন অন্তত 4 কোটি টাকা পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। এই অবস্থায় বিকল্প সার্ভার স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কমলদের রিপোর্ট।
গত সপ্তাহের পুরোটা সময় চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার ধীরগতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে চরম স্থবিরতা সৃষ্টি হয়। সন্ধ্যা কিংবা সকালের দিকে সার্ভারের কিছু গতি থাকলেও পিক আওয়ার হিসেবে চিহ্নিত দিনের বাকি সময় আমদানি বাণিজ্যের আইজিএম এবং রপ্তানি বাণিজ্যের ইজিএম দাখিল করতে ব্যর্থ হন সিএন্ডএফ এজেন্টরা। এই অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ যেমন পণ্যের শুল্কায়ন করতে ব্যর্থ হয়, তেমনি বন্দর থেকে পণ্যের ডেলিভারিও কমে যায়। কোনো কারণে আপনার কোনো কাজ ব্যাহত হয়, সেটির কিন্তু একটি সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব আমাদের প্রতিটা আমদানিকারক বা রপ্তানিকারক বা এর সাথে যারা লিঙ্ক আছে সবগুলো জায়গার মধ্যে পড়ে। তবে কাস্টমসের সার্ভার জটিলতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। এই সময় আমদানিকৃত কাঁচামাল যেমন তারা কারখানায় নিতে পারছিল না, তেমনি তৈরি পোশাক জাহাজীকরণ ও রপ্তানি আটকে যায়। প্রতিদিন অন্তত 4 কোটি টাকা করে পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। ডিজিটালের পরিবর্তে ম্যানুয়াল সিস্টেম চালু করে বাণিজ্য সচল রাখতে কাস্টম কমিশনারের কাছে চিঠিও দিয়েছেন তারা। বিকল্প একটা কোনো সার্ভার ব্যাকআপ রাখার জন্য, কারণ এই বাংলাদেশের অর্থনীতি একমাত্র নির্ভর করে এনবিআর এর এই কাস্টমস হাতে। আমদানি রপ্তানি বাণিজ্যের শুল্কায়নে ব্যবহৃত এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আপডেট দিতে গিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। স্লো ডাউন হওয়ার কিছু বিষয় থাকতেই পারে, টেকনিক্যাল বিষয়। আবার অনেক সময় অনেক ইউজার যদি একসাথে লগ ইন করে সেখানেও একটা স্লো ডাউন হতে পারে। তো আমাদের এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভারটা স্লো ডাউন হওয়ার একটা অভিযোগ ছিল। এটা এনবিআর এর এসআইকুডা টিম দ্রুততম সময়ের মধ্যে এটা সলভ করেছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে 70,000 কোটি টাকার বেশি। গত 1 যুগের বেশি সময় ধরে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় এসআইকুডা ওয়ার্ল্ড নামের সফটওয়্যারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বজ্রপাতে সুনামগঞ্জ ও সিলেটে 3 জেলে সহ 6 জন মারা গেছেন। পুলিশ জানায় সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজারের পশ্চিম পলির চর গ্রামের জালাল মিয়া ও জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্যদিকে গতরাতে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামেও হাওরে মাছ ধরার সময় শরীফ নামে আরও একজন বজ্রপাতে মারা যান। এদিকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও বিশ্বনাথেও বজ্রপাতে প্রাণ গেছে আরও 3 জনের। বাংলার সময় আরও থাকছে। মৌসুমের শুরুতে খরা, পরে অতিবৃষ্টি। মৌলভীবাজার চা বাগানে এবার 51 লাখ কেজি কম উৎপাদন। মান নষ্ট হওয়ায় নিলামে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ মালিকরা। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক HM সাইফুল ইসলাম। নতুন পরিচালক হিসেবে কোনো সেনা কর্মকর্তাকে চান শিক্ষার্থীরা। পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পরিচালকের পদত্যাগের দাবিতে সকাল 10টা থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন পরিচালক সাইফুল ইসলাম গত 3 আগস্ট শেখ হাসিনার সরকারের পক্ষে শান্তি সমাবেশ করেন। এছাড়া চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়া সহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রদের একদম বিরুদ্ধে অবস্থান করছে সরাসরি। বর্তমানে আমাদের মিড লেভেলের আপনাদের গায়ে হাত তোলা হচ্ছে, সেখানে ওনার কোনো পদক্ষেপ নাই। খুনি সরকারের পক্ষ নিয়ে যারা হচ্ছে কাজ যারা করছেন চিকিৎসক সমাজ থেকে, তার মধ্যে প্রথম সারিতে ছিলেন আমাদের পরিচালক স্যার ছিলেন। খবর পেয়ে পরিচালকের রুমে বৈঠক করেন বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বেলা 11:30টায় পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার সাইফুল ইসলাম। এ সময় উল্লাস করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, কোনো সেনা কর্মকর্তাকে হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব দেওয়ার। সরকারের কাছে, মিনিস্ট্রির কাছে আমাদের অনুরোধ, এখানে একজন সেনাবাহিনীর যোগ্য কাউকে যেন এখানে দেওয়া হয়। এদিকে বিষয়টি মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান পদত্যাগ করা ডাক্তার সাইফুল ইসলাম। পরিচালকের কাছ থেকে বিরত থাকলাম, মিনিস্ট্রি আমাকে যেভাবে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী কাজ করব। 2021 সালের 13 এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করেন ডাক্তার সাইফুল। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। প্রায় 3 মাস পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের 22টি বিভাগের মধ্যে
অধিকাংশ বিভাগে ক্লাস শুরু হয়। দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ক্লাস পরিদর্শন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা সহ 5 দাবিতে চট্টগ্রাম কলেজে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা, হল সংস্কার, শহীদ ওয়াসিমের নামে কোনো স্থাপনার নামকরণ সহ 5 দফা দাবি তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা মিছিল বের করলে স্লোগানে মুখর হয় পুরো ক্যাম্পাস। হাজিরা বোনাস ও নাইট বিল বাস্তবায়ন সহ 12 দফা দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরে সদরের ভবানীপুরের RNG বিডি গার্মেন্টসে শ্রমিকরা আন্দোলনে নামেন। কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে অবরোধ করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কেতে। যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে 12 দফা দাবি জানিয়ে এলেও তা আদায় না হওয়ায় আন্দোলনে নামেন তারা। মৌসুমের শুরুতে খরা আর পরে অতিবৃষ্টির প্রভাব মৌলভীবাজারের চা বাগানে গত বছরের চেয়ে 51,70,000 কেজি চা কম উৎপাদন হয়েছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে আগস্ট-সেপ্টেম্বর মাসে 4,95,30,000 কেজি চা উৎপাদিত হয়। অথচ গত বছর এ সময় উৎপাদন ছিল 5,47,00,000 কেজি। সংশ্লিষ্টরা বলছেন, চায়ের গুণগত মান নষ্ট হওয়ায় বাগান মালিকরা নিলামে প্রত্যাশিত দাম পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। চা শিল্প টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। উত্তরের 4 জেলার নিচু এলাকা প্লাবিত, দুর্ভোগে লাখো মানুষ। বারবার বন্যায় ভারতের সহযোগিতার অভাবকে দুষছেন বিশেষজ্ঞ। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।